যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে যে নিচে, পশ্চাতে রেখেছো যারে সে তোমারে পশ্চাতে টানিছে। অজ্ঞানের অন্ধকারে আড়ালে ঢাকিছ যারে, তোমার মঙ্গল ঢাকি গড়িছে সে ঘোর ব্যবধান। এই যে 4-5টা লাইন আপনাদের সামনে তুলে ধরলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের অপমান কবিতার এই লাইনগুলো আজকের দিনে দাঁড়িয়ে ভীষণভাবে প্রাসঙ্গিক। বাংলার রাজনীতিতে তৃণমূল কংগ্রেস এবং নির্বাচন কমিশনের যে প্রতিদ্বন্দ্বিতা, তাদের মধ্যে সংঘাত, সেটা নতুন নয়। নির্বাচন কমিশন একটা পদক্ষেপ গ্রহণ করলো এবং তৃণমূল কংগ্রেসও একটা পদক্ষেপ গ্রহণ করলো। দুটোর মধ্যে ভীষণভাবে মিল খুঁজে পেলাম কোথাও না কোথাও। আর এই যে লাইনটি, যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে যে নিচে, ভীষণভাবে রেলেভেন্ট। তৃণমূল কংগ্রেস আজ একটা বৈঠক করছেন এবং সেই বৈঠকে তারা তাদের যে প্রার্থী তালিকা সেটা প্রকাশ করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় গজগজিয়ে নামগুলো বলছেন এবং সেই নামের মধ্যে কোথাও না কোথাও লুকিয়ে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আইডিওলজি, সেটা কিভাবে লুকিয়ে রয়েছে দেখুন। এই যে প্রার্থী তালিকা প্রকাশ পেল, এখানে পুরনোদের থেকে নতুনদের গুরুত্ব বেশি দেওয়া হলো, নব প্রজন্মকে আগে আনা হলো। দেবাংশু ভট্টাচার্য বলুন বা বলুন তৃণাঙ্কুর ভট্টাচার্য, এই ভট্টাচার্যদের আগে নিয়ে আসা কোথাও না কোথাও দেখাচ্ছে যে তৃণমূল কংগ্রেস ক্রমশই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে যাচ্ছে না। তো মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই তাদের প্রবীণ নেতাদের ওপর ভরসা করে থাকতেন এবং তাদেরকে তাদের যে জেতা সিটগুলো সেখানেই প্রার্থী করা হতো। এখন লক্ষণীয়ভাবে আপনারা দেখলেন বরানগর, যেখানে বিজেপির প্রার্থী রয়েছে সজল ঘোষ, সেইখানে রীতিমতো মদন মিত্রকে নিয়ে আসা হলো। যদি খুব ভুল না হই, এখনও প্রেস কনফারেন্স চলছে, সেই সময় দাঁড়িয়ে এই ভিডিওটি তৈরি করছি। তো এই যে রদবদল করা হলো, একটি জেতা আসনের প্রার্থীকে অন্যত্র নিয়ে যাওয়া, এটা কি কোথাও না কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই একটা প্ল্যানিং বা তার কৌশল, যেখানে প্রার্থীদের যে অপদার্থতা, যারা অতীতে বিধায়ক ছিলেন, সেইগুলোকে ঢাকতে তাদেরকে অন্যত্র পাঠিয়ে দেওয়া এবং নতুন একটা মুখ, নতুন বলা ভুল, তারাও প্রবীণ সাংসদ, প্রবীণ নেতা, তাদেরকে বিধায়কের টিকিট দিয়ে দেওয়া, কোথাও না কোথাও একটা নতুন ট্যাকটিক্স আবার তৃণমূল কংগ্রেস খাটাতে শুরু করেছে। আর কিছুক্ষণ আগেই আপনাদের বলছিলাম নির্বাচন কমিশনের কথা। নির্বাচন কমিশন যে সমস্ত পদক্ষেপগুলো নিচ্ছে, তার সঙ্গেও এই যে 2-4টে লাইন, তার মিল রয়েছে। পশ্চাতে রেখেছো যারে সে তোমারে পশ্চাতে টানিছে। আজকের দিনে দাঁড়িয়ে এই যে পশ্চাতে রাখা কতগুলো পুলিশ অফিসার, পশ্চাতে রাখা কতগুলো আইএএস অফিসার, তাদেরকে এখন আগে আনার সময় এসেছে এবং তারাই এই মমতা দেবীকে পশ্চাতে টানবেন অদূর ভবিষ্যতে। যেই দিন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছেন স্বয়ং নির্বাচন কমিশনার, ঠিক সেই রাতে একটা নোটিফিকেশন জারি করা হলো। সেখানে কতজনের রদবদল করা হলো, তার মধ্যে ছিলেন পশ্চিমবঙ্গের যারা গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত আইএএস আমলারা। নন্দিনী চক্রবর্তী, যিনি মুখ্য সচিব ছিলেন, মমতা দেবী কিছুদিন আগে পর্যন্তও তাকে নিয়োগ করলেন, তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হলো, এক কথায় অপসারণ করা হলো। এবং এর পাশাপাশি জগদীশ প্রসাদ মীনা, এনাকেও সরিয়ে দেওয়া হলো। এই দুই যে আমলা যারা একেবারে শীর্ষস্তরে ছিল পশ্চিমবঙ্গের প্রশাসনিক স্তরে, তাদেরকে অন্যত্র সরিয়ে দেওয়া হচ্ছে। অন্তত পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে তাদেরকে আর কাজে না লাগানোর নিদান দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আর যারা এতদিন অবহেলিত হয়ে এসেছেন মমতা দেবীর আমলে, সেই সমস্ত আমলাদেরকে আগে আনা হয়েছে। উত্তরবঙ্গের যে উন্নয়ন ডেভেলপমেন্ট একটা ডিপার্টমেন্ট রয়েছে, সেই ডিপার্টমেন্টের জেনারেল সেক্রেটারি, মানে চিফ সেক্রেটারি, মাফ করবেন, তাকে নন্দিনী চক্রবর্তীর বদলে আনা হয়েছে দুষ্মন্ত নারীওয়ালা। এনারা দুজন তুলনামূলকভাবে তাদের থেকে ক্ষমতার দিক থেকে কিন্তু নিম্ন স্তরে ছিলেন। তাদের প্রমোশন করা হলো কোথাও না কোথাও, এবং যারা প্রমোশন পেয়ে মমতা দেবীর দয়ায় আজকের দিনে দাঁড়িয়ে শীর্ষ স্তরে যে প্রশাসনিক পদ সেগুলো পেয়েছিলেন, তাদেরকে সরিয়ে রীতিমতো অন্যত্র রাজ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে, অন্য রাজ্যে। একজন রয়েছেন জগদীশ প্রসাদ মীনা, ইনি এতদিন স্বরাষ্ট্র সচিবের দায়িত্বভার গ্রহণ করেছিলেন এবং এনাকে
পাঠিয়ে দেওয়া হয়েছে একেবারে তামিলনাড়ুর একটি বিধানসভা কেন্দ্রের অবজারভার হিসেবে। এটা কোথাও না কোথাও প্রমোশন বলা ভুল, ডিমোশন বলাটা বোধহয় সঠিক হবে। এর ঠিক পরদিনই একটা ঘটনা ঘটেছিল। শুভেন্দু অধিকারী একটা মন্তব্য রাখলেন। তিনি বললেন যে এনাদেরকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়াটাই এনাফ নয়, যথেষ্ট নয়, তাদের অপসারণটাই যথেষ্ট নয়, তাদেরকে অন্য রাজ্যে পাঠিয়ে দেওয়া উচিত। ওদেরকে সরালে শুধু হবে না, ওদেরকে অন্য রাজ্যে পাঠাতে হবে। আর সবচেয়ে আগে যেটা করা দরকার, পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে ডিফাঙ্ক করা দরকার। হোম ডিপার্টমেন্টের যে অর্ডার আছে সেই অর্ডারটাকে উইথড্র করে, এবং অদ্ভুতভাবে বলছেন অনেকে, এর পরদিনই রাত পেরোতে না পেরোতেই একেবারে এই জগদীশ প্রসাদ মিনাকে একেবারে তামিলনাড়ুতে পাঠিয়ে দেওয়া হলো। অথচ এই যে জগদীশ প্রসাদ মিনা, তিনি কিন্তু স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব এতদিন ধরে পালন করে এসেছেন পশ্চিমবঙ্গে। নির্বাচনী আচরণ বিধি লাগু হওয়ার যে ব্যাপারটা রয়েছে, সেই ক্ষেত্রে মমতা দেবী ভোট ঘোষণার প্রাক্কালে একেবারে তিনি করলেন কি, পুরোহিত ভাতা এবং অন্যান্য যে ভাতাগুলো, সেই ভাতাগুলো ঘোষণা করে ফেললেন তড়িঘড়ি একেবারে। এবং তারপরে উনি পরবর্তীতে অভিযোগ করতে শুরু করলেন যে রাতারাতি কেন এই আমলাদেরকে বদলে দেওয়া হলো, মগের মুলুক নাকি। কি করলেন, রাত্রি 1টায় আমি মেসেজ পেলাম, মধ্যরাতে, কখনো শুনেছেন একটা স্বাভাবিক দল কাউকে কাজে লাগিয়ে সুপার উত্তমের মতো বিহাইন্ড দ্য সিন মধ্যরাতে গুপ্ত তাণ্ডব করছে? তিনি আবার একটা নাকি চিঠিও লিখেছেন। সেই চিঠিতে নির্বাচন কমিশনার তাকে বলছেন অল দি বেস্ট, এবং এই অল দ্য বেস্ট কোথাও না কোথাও তার যে অতি আত্মবিশ্বাস সেটাকে রিফ্লেক্ট করছে। আর এই অতি আত্মবিশ্বাসের ফল কি হয় আপনারা সকলেই জানেন। ওনারা ধরেই নিয়েছেন ওনাদের প্রার্থী তালিকা প্রকাশ মানেই ওনারা সেই যে প্রার্থীগুলো রয়েছে ওনাদের, তারা জিতছেন। অনেকেই ভাবছেন যে তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা প্রকাশ করছেন এবং তৃণমূল কংগ্রেসে যারা দাঁড়াবেন তারাই জিতবেন। এই দেবাংশু ভট্টাচার্য বলুন বা ত্রিডঙ্কুর ভট্টাচার্য, যারা নতুন মুখ। আদেও মমতা দেবী কি মুখ্যমন্ত্রী হচ্ছেন? যদি হয়ে থাকেন তবে উপমুখ্যমন্ত্রী কি অভিষেকবাবু হচ্ছেন? এই প্রশ্নগুলো ওঠার অনেকগুলো কারণ থাকতে পারে। আপনারা জানেন, নতুন আর পুরাতন মানে নব্য প্রজন্ম এবং যারা আদ্যিকালের নেতা, তাদের নিয়ে বারে বারে একটা কন্ট্রোভার্সি হয়েছে তৃণমূল কংগ্রেস দলে। কোথাও না কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্সেস মমতা ব্যানার্জি, এইরকমভাবে একটা কম্পিটিশন তাদের মধ্যে লক্ষ্য করা গিয়েছিল। এখন সেই কম্পিটিশন কি কোথাও না কোথাও হ্রাস পাচ্ছে, নাকি সেই কম্পিটিশনে একেবারে তৃণমূল কংগ্রেসের অভিষেকবাবু বাজিমাত করলেন? তিনি আরও বড় কোনো পদ পেতে চলেছেন অদূর ভবিষ্যতে যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে। অনেকে ধরেই নিয়েছেন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে, কিন্তু মানুষের যে সাড়া সেটা কিন্তু এমন কথা বলছে না। মানুষের মধ্যে একটা সাইকোলজি কাজ করে যখন ভোট আসে। এই সাইকোলজি কেউ কেউ ভাতা দিয়ে কনভার্ট করেন, কেউ বা পুরনো ঘটনাগুলোকে চাপা দিতে নতুন ন্যারেটিভ তৈরি করে। এর মধ্যে তৃণমূল কংগ্রেস ভাতাও ব্যবহার করেছে এবং নতুন ন্যারেটিভও ব্যবহার করেছে। ভবানীপুর আপনারা জানেন, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করে দেওয়া হয়েছে এবং দেওয়াল লিখনও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এতক্ষণ সেই ভিডিওগুলো আসছিল, ফিরে দেখছিলাম। তো তারা বলছেন আমাদের তো পুরো সমস্ত বিধানসভা কেন্দ্রগুলোতেই মমতা দেবী প্রার্থী, সুতরাং আমরা যেখানে সেখানেই তার নাম লিখতে পারি, এর মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্বের ব্যাপার নেই। অথচ শুভেন্দু অধিকারী কিন্তু সেই ভবানীপুরে দাঁড়াচ্ছেন এবং নন্দীগ্রামেও একাধারে দাঁড়াচ্ছেন। দিলীপবাবুও তার পুরনো কেন্দ্র ফিরে পাচ্ছেন, খড়গপুর সদর। এখন প্রশ্ন হচ্ছে, শুভেন্দু অধিকারী কি চাপে পড়ে গেলেন? কারণ তিনি দুটো বিধানসভাতে একসাথে তাকে লড়তে হচ্ছে, আর আমাদের মাননীয়া একটিতে লড়ছেন ভবানীপুরে। আর মাননীয়া তো অভিযোগও করেছিলেন সেখানে 60,000 ভোটারকে তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। ভবানীপুর তাহলে এইবারকার পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের একমাত্র হাই ভোল্টেজ কেন্দ্র রইল না। এবার ভবানীপুর সহ নন্দীগ্রাম, এবং আগের বার শুধুমাত্র নন্দীগ্রাম সেই ফ্যাক্টরটা কাজ করেছিল। এখন বিজেপি তাদের যে নতুন নীতি এনেছেন, অর্থাৎ কোথাও না কোথাও যারা বিধায়ক ছিলেন
তাদেরকে টিকিট দিতেই হবে এর কোনো কিন্তু মানে নেই। তাদেরকে বাদ দিয়ে দিয়েছেন এমন দৃষ্টান্ত রয়েছে। হিরণবাবু, সেই অ্যাক্টর হিরণ চট্টোপাধ্যায়, তাকে কিন্তু খড়গপুর সদর থেকে সরিয়ে দিয়ে দিলীপবাবুকেই নিয়ে আসা হয়েছে। সুতরাং বিজেপি তাদের যে পুরনো নীতি সেগুলোকে বদলাচ্ছে, বলা চলে আপডেট করছে। এ বিষয়ে আপনাদের কি মতামত নিশ্চিতভাবে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের পলিটিক্যাল অ্যানালিসিস দেখতে। অসংখ্য ধন্যবাদ।